পরিবার ও পরিবারের শাখা প্রশাখা, পৃষ্ঠা ৯১। পরিবারের সমস্যা, তাদের নাম ও পারস্পরিক সম্পর্ক। সুমনার আজ খুব আনন্দ। ছোট্ট ভাইকে নিয়ে ঠাকুমা, কাকা আর কাকিমা এসেছেন। সুমনা এবার দিদি হয়ে উঠল। ক্লাসে এসে সুমনা এসব বলল শুনে দিদিমণি বললেন, মানে তোমাদের পরিবারে একজন বাড়ল। হামিদ বলল, পরিবার মানে? তিতলি বলল, জানিস না বাড়ির সবাই মিলে পরিবার হয়। দিদিমণি বললেন, তা বলতে পারো। চয়ন বলল, সুমনাদের পরিবারে ওর ঠাকুরদা সবচেয়ে বড়। ঠাকুরদাকে দিয়ে পরিবার শুরু। এখন ঠাকুরদা ঠাকুমা সবচেয়ে বড়। আগে ওদের বাবা মা ছিলেন, এবার তাহলে ঠাকুরদা ঠাকুমা থেকে শুরু করে পরিবারের শাখা প্রশাখা কীভাবে দেখাতে হয় দেখো। এই বলে দিদি বোর্ডে লিখতে শুরু করলেন। সুমনাকে বললেন, তোমার বাবা আর মায়েরা কয় ভাই বোন? বাবা, কাকা, পিসি। আর মায়েরা ৩ ভাই বোন, মা, মামা আর মাসি। আর তোমরা? দিদি আর আমি। আর আজ কাকিমা ছোট ভাই নিয়ে এলো। এর মধ্যে দিদি বোর্ডে অনেকটা লিখে ফেললেন। বললেন, এই হলো সুমনাদের পরিবারের শাখা প্রশাখা, দেখে বুঝে নাও। সবাই দিদির লেখাটা মন দিয়ে দেখলো। খানিক পরে সানিয়া বলল, দিদি আমাদের পরিবারের শাখা প্রশাখা লিখে দেখাবো? নিশ্চয়ই দেখাবে। পৃষ্ঠা ৯২। পরিবারের শাখা প্রশাখা লেখা নিয়ে আলোচনা করো, তারপর নিজের পরিবারের শাখা প্রশাখা লেখো। পরিবারের শাখা প্রশাখা ও নিকট আত্মীয়। সানিয়া নিজেদের পরিবারের শাখা প্রশাখা লিখে দেখালো। দাদা দাদি সবার চেয়ে বড়, ওরা নিজেরাই ২ ভাই বোন। দাদা দাদি, নানা নানি। ৯৩। সুমনা বলল, দিদি কাকার বিয়ের পরে কাকিমা আমাদের পরিবারের সদস্য হলেন। এভাবেই নতুন পরিবার গড়ে ওঠে। চিন্ময় বলল, আচ্ছা দিদি, আমার মাসি আছেন, মাসির ছেলে সৌম্য আমার খুব বন্ধু, কলকাতায় থাকে। আমাদের পরিবারের শাখা প্রশাখায় ওদের নাম থাকবে? রাখতে পারো, তবে সেভাবে লিখতে গেলে পরিবারের শাখা প্রশাখাটা খুব বড় হয়ে যাবে। তুমি ওদের নিকট আত্মীয় বলতেও পারো। অনিমা বলল, তাহলে পিসিমার ছেলেমেয়েরাও নিকট আত্মীয়? রুহুল বলল, মামার ছেলেমেয়েরাও তাই, এরা নিকট আত্মীয়, তবে পরিবারের শাখা প্রশাখাতে এদের কথা লিখতে পারো। মানস বলল, বুঝেছি, আমি মামাতো পিস্তুত ভাই বোনদের নিকট আত্মীয়ই বলবো। নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা। তুফানের দিদি একটা বই পড়ছিল, ছোট ছোট লেখায় পাতা জোড়া পরিবারের শাখা প্রশাখা। শুরুতেই লেখা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। নামটা তুফানের চেনা, টুনটুনির বই এঁরই লেখা। একটু নিচে আর একটা নাম সুকুমার রায়, ইনিই তো আবোল তাবোল লিখেছেন। চেনা চেনা নাম দেখে তুফান মন দিয়ে দেখল, উপেন্দ্রকিশোর ও বিধুমুখী দেবীর ৬ ছেলে মেয়ে, সবার বড় সুখলতা, তারপরে সুকুমারের আরও ৪ ভাই বোন। সুকুমার ও সুপ্রভা দেবীর একমাত্র ছেলে সত্যজিৎ রায়। এই নামটাও তো তুফান জানে। ফেলুদার গল্পগুলো আর সিনেমায় গুপি গাইন, বাঘা বাইন ওর খুব প্রিয়। স্কুলে গিয়ে তুফান বলল সব। শুনে দিদিমণি বললেন, এভাবেই নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা লিখে দেখাতে হয়। তুমি যেটা দেখেছ সেটা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিবারের শাখা প্রশাখা। তুফান বলল, কিন্তু দিদি একটাই কেন, বাকিদেরটা কোথায়? বাকিদেরটা দেখানো হয়নি, তুমি ওদের পরিবারের শাখা প্রশাখাটা বোর্ডে লিখে দেখাও। তুফান লিখলো। সেটা দেখে কেতকী বলল, আমরাও নাম দিয়ে নিজেদের পরিবারের শাখা প্রশাখা করব। ১. নাম দিয়ে নিজের পরিবারের শাখা প্রশাখা তৈরি করো। পরিবারের সদস্য, তাদের নাম ও পারস্পরিক সম্পর্ক। পৃষ্ঠা ৯৫। ২. তোমাদের নিকট আত্মীয় সম্পর্কে নিচে লেখো। সকলের তরে সকলে আমরা। মানুষের পরিবার, নিকট আত্মীয়ের নাম ও তাদের বাসস্থান। পৃষ্ঠা ৯৬। স্কুলে যাওয়ার সময় কেয়া দেখে বাগানে ভাইয়ের হাতে প্লাস্টিকের ব্যাগ। ঠাকুমা বল ছুটছেন, বল কুড়োচ্ছেন। কেয়া বললে, এই ভাই, ঠাকুমাকে আবার খাটাচ্ছিস? ভাই বলল, বাহ, আমি তো একটু পরেই ঠাকুমার পাকা চুল তুলে দেব। পরদিন স্কুল থেকে ফিরল কেয়া। তার গলা শুনেই ঠাকুমা ডাকলেন, দিদি ভাই, সূচে সুতোটা পরিয়ে দাও তো। কেয়া ঠাকুমার ঘরে গেল। ঠাকুমা সেখানে বসেই কাঁথা সেলাই করছেন। সূচে সুতো পরিয়ে দিতে দিতে কেয়া বলল, কোমরে আর পিঠে ব্যথা হলে কিন্তু আমি জানি না। ঠাকুমা হেসে বললেন, তোমার বাবা কত চাদর কম্বল কিনলো তো, কিন্তু শীতের শুরুতে আর শেষে তোমার ঠাকুরদা ঠিক কাপড়ের কাঁথা চাইবে। কাঁথা না করলে হয়? ব্যথা হলে তুমি একটু মালিশ করে দেবে।
এমন সময় ঘরে ফোন বেজে উঠল। ঠাকুমা বললেন, যাও ফোনটা ধরো, বোধহয় তোমার মা। 97। সেটা কেউ জানে। ফোন ধরতেই মা বললেন, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, ঠাকুমাকে বলেও দেখিয়ে দেবেন। কেয়া বাড়ির এসব কথা স্কুলে বলছিল শুনে দিদিমণি বললেন, তোমাদের পরিবারে সবাই সবাইকে খুব ভালোবাসেন, তাই না? কেয়া বলল, সবাই অন্য সকলকে সাহায্য করে। তুমি কিভাবে অন্যদের সাহায্য করো? কেউ খাবার জল চাইলে দিই, কিছু আনার দরকার হলে দোকানে যাই, কেউ বাইরে গেলে দরজার ছিটকিনি আটকে দিই, কেউ এলে দরজা খুলে দিই, বাগানের একদিকের গাছে জল দিই, কারোর অসুখ হলে মাথায় জলপট্টিও দিয়ে দিই। বাহ, বাড়ির সবার জন্য তুমি অনেক কিছু করো। তারপর দিদিমণি বড় করে ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তোমাদের বাড়িতে একজন অন্যজনকে কিভাবে সাহায্য করেন নিচে লেখো। পরিবারের মানুষ, তিনি কিভাবে অন্যদের সাহায্য করেন, তিনি কিভাবে অন্যদের কি সাহায্য নেন। পৃষ্ঠা 99। না মানুষের পরিবার। পিকু হঠাৎ শুনতে পেল কাকগুলো খুব ডাকছে। বাইরে বেরিয়ে দেখলো একটা বেড়াল গাছের গুঁড়িতে পা দিয়ে দাঁড়িয়ে আছে। 3টে কাক একটা বেড়ালকে তাড়া করছে, তাকে গাছে উঠতে দেবে না, সে উঠতেও পারছে না। পিকু ভাবলো, কাকগুলো এত রাগ করছে কেন? এবার গাছের দিকে দেখলো পিকু, একটা ডালে কাকের বাসা রয়েছে, কয়েকটা ছানাও আছে। একটা কাক তাদের কাছে রয়েছে, অন্য কাকেরা বিড়ালটাকে তাড়া করছে। এতক্ষণে পিকু বুঝতে পারলো বিড়ালটা যাতে কাকের বাচ্চাদের নাগাল না পায়, তাই কাকেরা সবাই বিড়াল তাড়াতে ছুটে এসেছে। মা কাক বাচ্চাদের আগলাচ্ছে। ও ভাবলো, কাকগুলো কি সবাই মিলে একটা পরিবার? স্কুলে গিয়ে পিকু সব বলল। প্রাণীর পরিবার, না মানুষের পরিবার। পৃষ্ঠা 99। পিকু হঠাৎ শুনতে পেল কাকগুলো খুব ডাকছে। বাইরে বেরিয়ে দেখলো একটা বেড়াল গাছের গুঁড়িতে পা দিয়ে দাঁড়িয়ে আছে। 3টে কাক একটা বেড়ালকে তাড়া করছে, তাকে গাছে উঠতে দেবে না, সে উঠতেও পারছে না। পিকু ভাবলো, কাকগুলো এত রাগ করছে কেন? এবার গাছের দিকে দেখলো পিকু, একটা ডালে কাকের বাসা রয়েছে, কয়েকটা ছানাও আছে। একটা কাক তাদের কাছে রয়েছে, অন্য কাকেরা বেড়ালটাকে তাড়া করছে। এতক্ষণে পিকু বুঝতে পারলো বেড়ালটা যাতে কাকের বাচ্চাদের নাগাল না পায়, তাই কাকেরা সবাই বেড়াল তাড়াতে ছুটে এসেছে। মা কাক বাচ্চাদের আগলাচ্ছে। ও ভাবলো, কাকগুলো কি সবাই মিলে একটা পরিবার? স্কুলে গিয়ে পিকু সব বলল। ডমরু বলল, হ্যাঁ রে, মানুষের মতো পাখিদেরও পরিবার আছে, চড়াইরাও ওই রকম। দিদিমণি এসব শুনে হাসলেন, বললেন, কাকগুলো সবাই হয়তো এক পরিবারের নয়, তবে এক পাড়ার। তোমাদের পাড়ায় কারো বিপদ হলে তোমরা সবাই তার পাশে দাঁড়াও না? পৃষ্ঠা 100। দাঁড়াই তো, এও সেই রকম, তবে পাখিদেরও পরিবার থাকে। দেখবে সারাক্ষণ দুটো কাক ওই বাচ্চাগুলোকে আগলাবে, একটু বড় হলে ওদের খাওয়াবে, ওরা শেখাবে, তবে বড় হয়ে গেলে পশু পাখির বাচ্চাদের সঙ্গে বাঁধন আলগা হয়ে যায়। বৈশাখী বলল, কুকুর বিড়ালরাও ছোট বাচ্চাদের খুব আগলায়। তোমরা আরও অনেক না মানুষ প্রাণী চেনো, পশু পাখি মৌমাছিদের মতো পতঙ্গ, এদের পরিবার বিষয়ে নিজেরাই অনেক জানো। নিচে সেই সব না মানুষ প্রাণীর পরিবার নিয়ে লেখো। না মানুষ প্রাণীর নাম, তাদের পরিবার বিষয়ে কি দেখেছো, তাদের পরিবার বিষয়ে কি বুঝেছো। বর্তমান মানুষের বাসস্থান। চিঠি পাওয়ার আনন্দ। পৃষ্ঠা 101। কেতকী আর টিকা স্কুল থেকে বাড়ি ফিরছিল, পথেই পিয়ন দাদা কেতকীকে একটা চিঠি দিলেন। উপরে ওরই নাম লেখা, তারপর বাবার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা। চিঠির বাঁ পাশে ছোট পিসির নাম, তার নিচে অনেক কিছু লেখা। কেতকী বললে, এ তো ছোট পিসির নাম, তার তলায় কি লিখেছে? পিয়ন দাদা বললেন, ছোট পিসির ঠিকানা। কেতকী এবার বুঝলো ছোট পিসি শিবনাথ বোসের বাড়িতে থাকে। পরদিন কেতকী স্কুলে পোস্টকার্ডটা নিয়ে গেল। সুমনার কাকা কলকাতা থেকে এরকম চিঠি পাঠান। সুমনা বলল, এটা কেতকীর চিঠি, তাই ওর নাম ডান পাশে, যিনি পাঠাচ্ছেন তার নাম বাঁ পাশে। এভাবেই চিঠিতে ঠিকানা লিখতে হয়। শহরে আবার বাড়ির নম্বর থাকে, আর যে রাস্তার পাশে বাড়ি সেই রাস্তার নাম থাকে। ডমরু বলল, পোস্ট অফিসের নাম লিখতে হয় না? পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু, তারপর আরও 3টে সংখ্যা থাকে। কেতকীর পিসি যেখানে থাকেন সেখানকার পোস্ট অফিসের নম্বর 028। পৃষ্ঠা 102।
হ্যাঁ, আমার কাকার বাড়ির ঠিকানায় পিনকোড 7000064। তার মানে সেখানকার পোস্ট অফিসের নম্বর 064। এমন সময় দিদিমণি ক্লাসে এলেন। সব শুনে বললেন, পোস্ট অফিস কথাটা ইংরেজি, বাংলায় বলে ডাকঘর। দেশের সব বড় ডাকঘরের পিনকোড নম্বর আছে। এখানকার পিনকোড 712 419। ওই একই পিনকোডে আবার কয়েকটা ছোট ডাকঘর আছে। তাহলে তোমরা এবার থেকে চিঠিতে ঠিকানা লিখতে পারবে। নিজেদের বন্ধুদের আর নিকট আত্মীয়দের ঠিকানা নিচে লেখো। তোমার নিজের ঠিকানা, বন্ধুদের ঠিকানা, নিকট আত্মীয়দের ঠিকানা। 103, ডাকঘর চিনতে শেখা। ঠিকানা লিখতে বসে নিতাই ভাবলো, আমাদের গ্রামে তো ডাকঘর নেই। তামিমদের গ্রামে ডাকঘরেই সবাই যায়, কিন্তু ডাকঘরটা কোথায়? তামিমের কাছে জানতে চাইলো। তামিম বলল, হাসান চাচার বাড়ির পাশ দিয়ে ঘুরে যাবি, তারপর সোজা দক্ষিণে। নিতাই বুঝতে পারলো না। তখন দিদিমণি বললেন, তামিম, ডাকঘরে যাওয়ার পথের মানচিত্র আঁকতে পারবে? তামিম বলল, কিন্তু দিদি, ডাকঘরের মানচিত্র কি করে আঁকবো? অনেক দূর তো। সব কিছু দেখাবে না, দিকটা ঠিক রাখবে। রাস্তাগুলো দেখাবে, যেখানে 2 রাস্তা আছে সেখানে কোন দিকে যাবে সেটা যেন বোঝা যায়। আর পাশে পুকুর, ধানক্ষেত, মাঠ, বড় বাড়িগুলো দেখাবে। ওইগুলো চিহ্ন ঠিক করে নেব? হ্যাঁ, এবার চেষ্টা করো। তামিম আর নিতাই চিহ্নগুলো ঠিক করে নিল। তারপর ডাকঘরে যাওয়ার পথের মানচিত্র আঁকলো। প্রথমে পূর্ব দিকে 3 রাস্তার মোড় থেকে উত্তর পূর্বে, তারপর 2 বড় বাড়ি, একটা পেরিয়ে সোজা দক্ষিণে পাকা রাস্তা। নিতাই বলল, আমি আজ বাড়ি ফেরার সময় ডাকঘরটা চিনে যাব। কাকে চিঠি লিখতে চাও? পাশের ফাঁকা পোস্টকার্ডটায় তার ঠিকানা লেখো। ঠিক জায়গায় নিজের ঠিকানা লেখো। তোমাদের ডাকঘরটা চেনো, ডাকঘরে একবার যাও, রাস্তাটা চিনে নাও। পৃষ্ঠা 104। 1, তোমার বাড়ি থেকে স্কুলে আসার পথে যা যা আছে তার চিহ্ন ঠিক করে নাও। সেই পথের মানচিত্র আঁকো। জিনিস, পুকুর, চিহ্ন। 2, বাড়ি বা স্কুল থেকে ডাকঘরে যাওয়ার রাস্তার মানচিত্র আঁকো। 105, নতুন পথে চলা। ক্লাসে সবাই নিজের আঁকা মানচিত্র দেখালো। কে কেমন এঁকেছে তা দেখা দেখি হলো। দিদিমণি বললেন, ঠিকানা লেখা হলো, মানচিত্র আঁকা হলো, কিন্তু আসল কথাটা তো নতুন জায়গা চিনে যাওয়া। আমিনা বলল, দিদি, কালই আমি একা একটা নতুন জায়গায় যাব। লোকজনকে জিজ্ঞাসা করে করে যাবে। প্রথমে জানবে গ্রামটা কোথায়। গ্রামে পৌঁছে যাদের বাড়ি যেতে চাও তাদের নাম বলবে, জানবে বাড়িটা কোথায়। এভাবে চেনা হয়ে যাবে। বাড়িতে গিয়ে আমিনা দিদিমণির কথা বলল। মা তো শুনে অবাক। বললেন, দূরের অচেনা গ্রামে একা যাবে কেন? তোমার কি কেউ নেই নাকি? অনেক কথার পর যাওয়া ঠিক হলো। নিজেদেরই আগের বাড়ি ঝিঙে পোতায়, সেখানেই যাওয়া হবে। মা সঙ্গে যাবেন, তবে রাস্তা চেনাবেন না। বাস থেকে নেমে যাকে যা জিজ্ঞেস করার আমিনাই করবে। ঠিকানাটা আগেই লিখে নিয়েছিল আমিনা। বড় চাচারা সেখানেই থাকেন। বাস থেকে নেমে 3টে গ্রাম পেরিয়ে যেতে হয়। আমিনা 7 জনকে জিজ্ঞেস করেই পৌঁছে গেল। মেয়ের কাণ্ড দেখে মা একেবারে অবাক। পৃষ্ঠা 106। ঠিকানা জেনে একটা অচেনা বাড়িতে যাও, ফিরে গিয়ে পথের মানচিত্র আঁকো। বাড়ি বদলে যায়। পরদিন বাসস্টপ থেকে সেই বাড়ি পর্যন্ত মানচিত্র এঁকে নিয়ে এলো আমিনা। স্কুলের সবাইকে দেখালো। রবিন বলল, তোদেরই বাড়ি, অথচ তুই আগে যাসনি। ডমরু বলল, পৃষ্ঠা 107। ডমরু বলল, ওখান থেকে তোরা এখানে চলে এলি কেন? কারণটা আমিনা জানতো। বলল, ওখানে খুব বন্যা হয়। এবার মৌমিতা বলল, অনেক দিন আগে আমাদেরও বাড়ি ছিল ঝিঙে পোতায়, ঠাকুমার কাছে শুনেছি। রবিন বলল, তোরাও কি বন্যার জন্য চলে এসেছিলি? তা ঠিক জানি না। আমার ঠাকুরদা এখানকার স্কুলে পড়াতেন, তাই এখানে এসে বাড়ি করেছিলেন। দিদিমণি এসে এসব শুনলেন। তারপর বললেন, অনেক পরিবার এইরকম ঠিকানা বদলায়, নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আমি তো এই গ্রামে চাকরি করতে এসেছি। সুমনা বলল, আমার কাকা চাকরি করতে কলকাতায় গেছেন। তোমাদের চেনা আরও অনেক অন্য জায়গা থেকে এসেছেন, কেউ বা অন্য কোথাও চলে গেছেন। এসব নিয়ে তোমরা কি জানো ভাবো তো। তোমাদের চেনা জানা কারা ঠিকানা বদল করেছেন সে বিষয়ে নিচে লেখো। 108, পরিবারের সদস্যের জীবিকা। জীবিকার আদি কথা। কেতকীরা আগে পাশের রাজ্যে থাকতো। অনেক দিন আগে ওর ঠাকুরদার বাবা কাজের জন্যই এখানে এসেছিলেন। অন্যের জমিতে চাষ
কেতকের কাজ, এখানে বেশি কাজ পাওয়া যেত, আয় বেশি হতো। কেতকীর ঠাকুরদাও জীবিকা ছিল অন্যের জমিতে চাষ করা, কিন্তু কেতকীর বাবা পঞ্চায়েতে চাকরি করেন। এভাবে ওদের জীবিকা বদলে গেছে। স্কুলে কথা বলায় শান্তনু বলল, আমাদেরও তাই। ঠাকুরদা স্কুলে পড়াতেন, কিন্তু বাবা বাড়ি তৈরির জিনিসের দোকান করেছেন, কাকাও সেই দোকান দেখেন। এখন আমাদের জীবিকা হলো ব্যবসা। আলী বলল, আমার দাদা গামছা বুনতেন, আব্বা টেলারিংয়ের দোকান করলেন, বদলে গেল জীবিকা। চিনি বলল, আমার ঠাকুরদা চুল কাটতেন, বাবা এখন বাসের ড্রাইভার। বড় জেঠু অবশ্য সেলুন খুলেছেন, এখনও চুল কাটেন। আকাশ বলল, আমার ঠাকুরদা মাছ ধরতেন, বাজারে বেচতেন, বাবাও মাছ ধরে, বাজারে বেচেন। দিদিমণি ক্লাসে এসে ওদের আলোচনা শুনলেন, তারপর আকাশকে বললেন, তোমাদের পারিবারিক জীবিকা এখনও বদলায়নি, তুমি বড় হলে হয়তো বদলাবে। এ কথা শুনে কেতকী বলল, দিদি, পারিবারিক জীবিকা মানে কি? বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করেছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরও অনেক কিছু। এইগুলো পারিবারিক জীবিকা। অ্যালিস বলল, এখন আর সেভাবে পারিবারিক জীবিকা নেই, একই পরিবারের লোকরা আলাদা আলাদা কাজ করেন। ঠিক তাই। পৃষ্ঠা 109। নিজের আর বন্ধুদের পারিবারিক জীবিকা, এখনকার জীবিকা, এসব নিয়ে যা জানো নিচে লেখো। জীবিকার বাকি ইতিহাস। হেনা ভাবল, আগে তো বাস ছিল না, তাহলে আর লোক ড্রাইভার হবে কি করে? সে কথা বাড়িতে বলতে ঠাকুমা বললেন, আগে তেমনি লোকে পালকি চেপে যেত, পালকির বেহারা হওয়া একটা জীবিকা ছিল। ঠাকুরদা বললেন, ঘোড়ার গাড়ি ছিল, সেই গাড়ি চালাতো কচুয়ান, সেটাও ছিল একটা জীবিকা। একটু পরে হেনার দাদা বেরিয়ে গেলেন, উনি ক্যাটারারের কাজ করেন, বিয়ে বাড়িতে পরিবেশন করবেন। ওর বাবা গেলেন দোকান খুলতে, উনি দোকানে ফটোকপি করেন। পরদিন দিদিমণিকে হেনা এসব কথা বলল। উনি বললেন, হ্যাঁ, কিছু জীবিকা এখন আর নেই, সেগুলো লুপ্ত জীবিকা। কিছু জীবিকা আগে ছিল না, এখন হয়েছে, সেগুলো নতুন জীবিকা। নিতাই বলল, দিদি, কম্পিউটারের দোকান করা একটা নতুন জীবিকা। বৈশাখী বলল, আগে অনেকে শাঁখা ফেরি করতেন, ফেরিওয়ালা ঘুরতেন আর বলতেন শাঁখা চাই। বড় ঠাকুমার কাছে শুনেছি। 111। হ্যাঁ, শাঁখা ফেরি করা এই অঞ্চলে লুপ্ত জীবিকা, তবে অন্য কোথাও ওই রকম ফেরিওয়ালা থাকতেও পারেন। ডমরু বলল, অনেক আগে তো লোকে বল্লম দিয়ে শিকার করত। হ্যাঁ, শিকার খুব প্রাচীন এক জীবিকা। এখন অবশ্য বন্য প্রাণীর সংখ্যায় খুব কমে গেছে, তাই শিকার করা নিষিদ্ধ। কুমোরের কাজ, কামারের কাজ, এসবও প্রাচীন জীবিকা। প্রাচীন জীবিকা, লুপ্ত জীবিকা, নতুন জীবিকা নিয়ে আরও আলোচনা করো, তারপর নিচে লেখো। প্রাচীন জীবিকার নাম ও কাজ, লুপ্ত জীবিকার নাম ও কাজ, নতুন জীবিকার নাম ও কাজ।